বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে পাগলা পীর স্কুল ও কলেজের পক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস উপস্থাপন করছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি প্রাচীন সভ্যতা। তো ঐতিহাসিকগণ মনে করেন যে মানব জাতির সৃষ্টির প্রথম থেকেই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে সভ্যতার যাত্রা শুরু হয়। তো সভ্যতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদেরকে বলতে হয় যে মানব জাতির সৃষ্টি থেকে যে মানুষের সামাজিক অবস্থার ক্রমবিকাশ ও বিবর্তনের বিশেষ ধারাকে বলা হচ্ছে প্রস্তর যুগ। তো ইতিহাসবিদগণ প্রস্তর যুগকে আবার দুটো ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে নবপলীয় যুগ বা প্রথমে আমরা বলবো পুরোপলীয় যুগ বা প্রাচীন পাথরের যুগ, আর দ্বিতীয়ত হচ্ছে নবপলীয় যুগ বা নতুন পাথরের যুগ। তো প্রথমে আমরা একটু পুরোপলীয় যুগ সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব। মানব জাতির সৃষ্টির লগ্ন থেকে দেখা যায় যে ঐতিহাসিকবিদদের মতে যে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে মানব জাতির যে অভ্যুদয় ঘটেছিল, সেখান থেকেই তাদের আস্তে আস্তে সভ্যতার সূচনা লগ্নটা শুরু হয়। আর সেই যুগকে বলা হয় আদিম যুগ। আর আদিম যুগের মানুষরা কোথায় বসবাস করত? বন জঙ্গলে বসবাস করত। তাদের কোনো আবাসভূমি ছিল না, স্থায়ী বসতভূমি ছিল না। তারা বনে জঙ্গলে বসবাস করত। আর ক্ষুধার নিবারণের জন্য তাদের প্রকৃতির উপর নির্ভর করতে হতো, অর্থাৎ বনে জঙ্গলে তারা বনের ফলমূল খেয়ে জীবন যাপন করত। আর লজ্জা নিবারণের জন্য তারা গাছের বাকল, গাছের পাতা কিংবা এই ধরনের কোনো লতা গুল্ম দ্বারা লজ্জা নিবারণ করত।
এটাকে বলা হচ্ছে পুরোপলীয় যুগ, অর্থাৎ এরা সভ্যতার একেবারে আদি অবস্থায় ছিল, একেবারে প্রাচীন অবস্থায় ছিল, তখনও তাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগে নাই। এটা হচ্ছে পুরোপলীয় যুগ। এখন আমরা নবপলীয় যুগ সম্পর্কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। পুরোপলীয় যুগের শেষের দিকে এসে এই সমস্ত মানুষগণ একটা যাযাবরী জীবন ব্যবস্থা বেছে নিয়েছিল, অর্থাৎ তারা জীবিকার তাগিদে, বসতভূমির তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতো এবং তারা তাদের নিত্য ব্যবহার্য জিনিস দ্রব্য কিভাবে তৈরি করা যায় তার একটা কৌশল আবিষ্কার করতে থাকে। যেমন পাথরে পাথরে ঘর্ষণ করে কিভাবে নিজেদের ব্যবহার্য দ্রব্য যেমন হাতিয়ার তৈরি করা যায়, যে হাতিয়ারের সঙ্গে সাহায্যে তারা বন জঙ্গলে বিভিন্ন পশু শিকার করতে পারে, আবার ফল ফলাদি আরোহণ করতে পারে, বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ভোগ্য উপযোগী করার জন্য সেই সমস্ত হাতিয়ারের তারা ব্যবহার করতে পারে। এই জন্য তারা শিকারে অভ্যস্ত হলো এবং যাযাবরী জীবন ব্যবস্থার শেষের দিকে এসে তারা কিভাবে কৃষি ভূমির আবিষ্কার করা যায় এবং কৃষিতে ফসল উৎপন্ন করা যায়, তারপরে কিভাবে তারা তাদের পশু শিকার করে সেগুলো আবার ভক্ষণ উপযোগী করা যায়, সেই সমস্ত যে বিষয়গুলো রপ্ত করতে শিখল। অর্থাৎ তারা সভ্যতার একটা নতুন দিক উন্মোচন করতে থাকলো। এটা হচ্ছে নবপলীয় যুগ বা নতুন পাথরের যুগ। আর এই যে এটাকে আমরা প্রাগৈতিহাসিক যুগও বলতে পারি, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের অবসানের পরই আসলে আধুনিক সভ্যতা বা সভ্যতার যাত্রা শুরু হয়। এখন আমরা মোটামুটি প্রস্তর যুগ, পুরোপলীয় যুগ বা নবপলীয় যুগ সম্পর্কে আমরা সামান্য বিশ্লেষণ করলাম। এখন আমরা আসি সভ্যতা। তাহলে আমি বললাম যে প্রাক ঐতিহাসিক যুগের ওই অবসানের পরেই ঐতিহাসিক যুগ বা সভ্যতার যুগের সূচনা হয়। এখন আমরা সংজ্ঞা দেব যে সভ্যতা বলতে আমরা কি বুঝি। প্রখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির মতে পৃথিবীর ইতিহাস হলো বিভিন্ন কৃষ্টির ক্রমবিকাশ আর কৃষ্টির সমন্বয়ে সভ্যতার সৃষ্টি। মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সাধারণত বলা হয় সভ্যতা। সুতরাং তাহলে সভ্যতা বলতে আমরা বুঝব মানব ইতিহাসের ক্রমবিকাশ ও ক্রমবিবর্তনের সেই স্তরকে যখন লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে
শিল্প ও বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে। রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ব্যবস্থার উন্নতি হয়েছে। এটাই হচ্ছে সভ্যতা। এখন আমরা দেখতেছি যে সভ্যতার বৈশিষ্ট্য। সভ্যতা যুগের অন্যতম দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এক, লিখন পদ্ধতির আবিষ্কার, অর্থাৎ মানুষ তার চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, আনন্দ বেদনা, তার মনের ভাব ইত্যাদি লিখে প্রকাশ করত। পাথরের গায়ে, তামার পাতে, কাদার স্লেটে অথবা কাগজে। আর সভ্যতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে গ্রাম সংস্কৃতির অবসান ঘটিয়ে নগর সংস্কৃতির আবিষ্কার করে। তাহলে এটা হচ্ছে সভ্যতার দ্বিতীয় বৈশিষ্ট্য, যে গ্রাম সংস্কৃতির অবসান ঘটিয়ে নগর সংস্কৃতির আবিষ্কার। অর্থাৎ নগর সংস্কৃতির আবিষ্কারের সুবিধা হলো যে এখানে নগরে বা শহরে লেখাপড়ার সুবন্দোবস্ত থাকবে, লিখন পদ্ধতির সুবন্দোবস্ত থাকতে পারে, এখানে কৃষিকাজের সুবন্দোবস্ত থাকতে পারে, যোগাযোগ, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকতে পারে, স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা থাকতে পারে। এই জন্য মানুষ গ্রামীণ ব্যবস্থা বা সংস্কৃতির অবসান ঘটে লিখন নগর সংস্কৃতির আবিষ্কার করতে শিখল। এটা হচ্ছে সভ্যতার অন্যতম দুটো বৈশিষ্ট্য। এখন দেখব যে প্রাচীনতম সভ্যতার নিদর্শন। আধুনিক সভ্যতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে এর যাত্রা শুরু হয়। প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো পাওয়া যায় মিশরের নীলনদ, মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদ, ভারতের নীলনদ, চীনের হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর অববাহিকায়। এখন প্রশ্ন দাঁড়ায় যে প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো কেন শুধুমাত্র এই সব অঞ্চলেই গড়ে উঠল? তার অন্যতম উদাহরণ হচ্ছে যে এই সব নদী বিধৌত অঞ্চলে মাটি উর্বরতার কারণে, যোগাযোগ ব্যবস্থার সুবন্দোবস্তের কারণে, মৎস্য সম্পদের থাকার কারণে এবং হাট বাজার গড়ে ওঠার সুবিধার কারণে এই সমস্ত নদী বিধৌত অঞ্চলে প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো পাওয়া যায়, বা এইসব অঞ্চলেই সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল। তাহলে আমাদের এতক্ষণের আলোচনার থেকে যেটা বোঝা গেল, সেখানে
একটা ছোট প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এইরকম যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর হলো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। এখানে অনুধাবনমূলক প্রশ্নের একটা অবতারণা করা হয়েছে যে সভ্যতা বলতে কি বোঝায়, প্রাচীনতম সভ্যতার নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে আমি উত্তরটা এইভাবে বলে দিচ্ছি যে প্রখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির মতে পৃথিবীর ইতিহাস হলো বিভিন্ন কৃষ্টির ক্রমবিকাশ, আর কৃষ্টির সমন্বয়ে সভ্যতার সৃষ্টি। মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সাধারণত সভ্যতা বলা হয়। সুতরাং সভ্যতা বলতে আমরা বুঝবো মানব ইতিহাসের সেই স্তরকে যখন লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে, শিল্প ও বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ব্যবস্থার উন্নতি হয়েছে। এখন প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো কোথায় কোথায় পাওয়া যায়? প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো পাওয়া যায় মিশরের নীলনদ, মেসোপটেমিয়ার ইউফ্রেটিস ও টাইগ্রিস নদ, ভারতের সিন্ধু নদ, চীনের হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর অববাহিকায়। এই সমস্ত অঞ্চলে মাটি উর্বরতার কারণে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে, মৎস্য সম্পদ থাকার কারণে এবং হাট বাজার গড়ে ওঠার সমূহ সম্ভাব্যতার কারণে এইসব নদী বিধৌত অঞ্চলে প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছে। তো আমাদের আজকের আলোচনা এটুকুই। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের অনলাইন ক্লাস নম্বর 3 আমরা অবসান করলাম। তো আগামীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।